আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা প্রথমেই দেখে নেই আজকের ভিডিওটিতে কি থাকবে। আজকে আমরা এই ভিডিওটিতে স্টুডেন্ট ভিসা থেকে জব ভিসায় কিভাবে যাওয়া যায় এবং কিভাবে একজন ফরেনার জাপানে স্টুডেন্ট হয়ে এসে জব ভিসায় ট্রান্সফার করে একটা সুন্দর জীবন করতে পারে সেই বিষয়টা নিয়েই আমরা আলাপ করব। তা আমরা প্রথমে স্টেপে দেখার চেষ্টা করব যে জাপানে স্টুডেন্টরা সাধারণত কিভাবে আসে, এবং তারপরে স্টেপে আমরা দেখার চেষ্টা করব জাপানে স্টুডেন্টরা কিভাবে জবে ঢুকতে পারে, প্রসেসগুলো কিভাবে তারা চেষ্টা করলে তাদের সুবিধা হবে। তারপরে আমরা দেখব আমার পক্ষ থেকে কিছু সাজেশন। তো এই ভিডিওটিতে প্রথমেই বলে নেই, আজকে ভিডিওটিতে আমি আপনাদের খালি প্রসেস শেখানোর চেষ্টা করব। কত টাকা লাগবে, কি পরীক্ষা দিতে হবে, এইগুলা বিষয়ে আমি আলাপ করব না। খালি প্রসেসটা কি এবং কিভাবে আপনি আগালে, কোন প্রসেসের মাধ্যমে আপনি আগালে আপনার সুবিধা হবে এবং কি জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। তে বাকি জিনিসগুলো টাকা পয়সা কিংবা কি পড়তে হবে, কোথায় পরীক্ষা দিতে হবে, ওইগুলো নিয়ে আমি আলাদা আলাদা আপনাদের জন্য ভিডিও আগেও তৈরি করেছি, এখনও তৈরি করব। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু আইডিয়া দেই। আপনারা জানেন আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় চ্যানেলটা খুব কুইক গ্রো করতেছে, মানে ইট ইজ আনবিলিভেবল। আমি যখন আপনার এই বছরের ফেব্রুয়ারি মাসে শুরু করি, আমার ধারণাও ছিল না যে চ্যানেলটা এইভাবে গ্রো করবে, আপনাদের এত ভালোবাসা পাবো। সেজন্য আমি আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। তে যেটা বলতে চাই যে আমি প্রথম দিকে যে ভিডিওগুলো বানিয়েছি, এখন যেহেতু ফলোয়াররা, এই ভিডিওগুলো আমি সাধারণত বানিয়েছি যখন ফলোয়ার ছিল 1,500-2,000, 4-5 মাস আগে। আর তারপরে এখন ফলোয়ার প্রায় 14,000, যার ফলে অনেকেই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখেননি। ওই জন্য আপনাদের একটু পরিচয় করাই দেই যে আগে কি কি ভিডিও আছে এখানে। তো আমি আজকে যেহেতু স্টুডেন্টদের নিয়ে আলাপ করতেছি, আমি প্রথমেই ভিডিওটা বানিয়েছিলাম একজন স্টুডেন্ট জাপানে পার্ট টাইম কাজ করে কত টাকা ইনকাম করতে পারে, সে টিকে থাকতে পারে কিনা, সেই জিনিসগুলো এই ভিডিওতে আলাপ করেছিলাম। তারপরে একটা ভিডিওতে আমি বানিয়েছিলাম একজন স্টুডেন্টের মাসে কত খরচ হতে পারে। তারপরে বানিয়েছিলাম আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে কিভাবে আসবেন। এই ভিডিওটা দারুণ বানিয়েছিলাম, একেবারে স্টেপ বাই স্টেপ, মানে একজন বোকা মানুষও যদি দেখে তাও সে বুঝতে পারবে, এতটাই স্টেপ বাই স্টেপ আমি জিনিসটা বানিয়েছিলাম। তারপরে আমি এখানে বানিয়েছিলাম জাপানে পার্ট টাইম জব কী করে খুঁজে পাবেন একজন স্টুডেন্ট হিসাবে। তা আপনারা জানেন আমিও যেহেতু স্টুডেন্ট হয়ে আসছিলাম, আমার এই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। এবং আমি কিন্তু স্টুডেন্ট অবস্থায় অনেক টাকা ইনকাম করেছি, কারণ আমি ইংলিশ পড়াইতাম। আমি ইভেন আপনার নিউজ পেপারে পর্যন্ত অ্যাডভার্টাইজ দিয়ে স্টুডেন্ট জোগাড় করতাম। এগুলা টেকনিক সব আপনি এখানে পাবেন। তারপরে জাপানের স্টুডেন্ট ভিসা রিজেকশনের মূল কারণগুলো। তারপরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আমাদের এক ছোটো ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম। উনি জাপানে আসছিল 2016 সালে। উনি কিভাবে আসলো, কিভাবে N2 কমপ্লিট করলো, N1 কমপ্লিট করলো, সেই ধারণাগুলো কিন্তু এই ভিডিওর একটা ইন্টারভিউয়ের মাধ্যমে সব দেখতে পারবেন। তারপরে বানিয়েছিলাম জাপানে পড়াশোনার স্কলারশিপগুলা কোনগুলা। তারপরে অটোমোবাইল নিয়ে 2টা ভিডিও বানিয়েছি, পার্ট 1 পার্ট 2, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কীভাবে পড়বেন। এবং আপনার আরেকটা ভিডিও বানাইছিলাম যে ভিএসএফে আপনার কী ধরনের আপনার ডকুমেন্ট আপনার জমা দিতে হয়। তো চলুন আমরা মূল ভিডিওটিতে যাই। তা আমরা এখানে প্রথমেই দেখব যে জাপানের স্টুডেন্টরা কিভাবে আসে, তাদের মোটামুটি যে মেইন যে আপনার প্রসিডিওরগুলা সেগুলা কেমন। তো এখানে আমরা প্রথমেই দেখতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল হচ্ছে একটা খুব পপুলার একটা সোর্স। তারপরে ভোকেশনাল স্কুল, মানে সেমমনগাক্কোতে পলিটেকনিকে পড়তে আসা, তারপরে ইউনিভার্সিটিতে পড়তে আসা। তো বাংলাদেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা সাধারণত এই 3টা উপায়ে জাপানে পড়াশোনা করতে আসে। তো ইউনিভার্সিটির মধ্যে আপনি বুঝেন যে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকবে, মাস্টার্স থাকবে, পিএইচডি থাকবে, পোস্ট ডক্টরাল থাকবে, অনেক কিছু আছে। আমি অতটা ডিটেলে যাব না, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই 3টা মেইন উপায়ে স্টুডেন্টরা সাধারণত জাপানে এসে থাকে।
তো এখন আমরা এই তিনটা যে মেইন উপায় দেখলাম সেই তিনটাকে একটু একটু করে ব্রেকডাউন করতে করতে যাব। যেমন প্রথমে আমরা যেটাকে ব্রেকডাউন করব সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে একটা স্টুডেন্ট কিভাবে আসে। আগে আমরা সেইটা প্রথমে বোঝার চেষ্টা করি, কারণ আমাকে দেশ থেকে অনেকে আপনার রিকোয়েস্ট করে যারা নতুন, তারা তো এই জিনিসটা জানে না, ঠিক না? আপনারা যারা অনেকদিন হলো এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন তারা জানেন, তাদের জন্য একটা ইজি প্রসেস, কিন্তু নতুনরাও যেন উপকৃত হয় সেই জন্য আমি একটু ডিটেলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে ধরে নেন আপনি একজন ছেলে কিংবা মেয়ে বাংলাদেশে আছেন বর্তমানে। তে আমি আপনাদের বলবো যে আপনি প্রথমে জেএলপিটি N5 N4 কমপ্লিট করেন, পারলে জেএলপিটি N3 কমপ্লিট করেন, কমপ্লিট না করলেও পড়াশোনাটা শুরু করেন, তারপরে ইংলিশ কনভারসেশনটা কিছুটা হলেও আগায় নেন। তো এই ভাই আর বোনটা আমরা ধরে নিচ্ছি যে একজন ভাই একজন বোন, এরা জাপানে আসতে চায়। তো তাহলে এরা প্রথমে কি করবে? এদের প্রথম স্টেপটা কি? এদের প্রথম স্টেপ যেটা হবে সেটা হলো, আপনি তো ভাষা শেখা শুরু করবেনই, N5 N4 জেএলপিটি, এগুলা ভাষা শেখার সাথে সাথে আপনাকে একটা বাংলাদেশে এজেন্সি কিংবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল সাথে যোগাযোগ শুরু করতে হবে। তো বাংলাদেশে দেখা যায় যে যারা এজেন্সি তারাই আপনাকে ভাষা শেখায়, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে অনেকের জাপানে রিলেটিভস থাকে কিংবা ফ্রেন্ড থাকে, ধরেন আপনার বোন থাকে জাপানে কিংবা ভাই থাকে কিংবা মামা থাকে খালু থাকে, যেই থাকুক সে আপনাকে হেল্প করতে পারে। তো এই ক্ষেত্রে প্রসেসটা এরকম হয়, স্টুডেন্ট প্রথমে এজেন্সিতে যায় কিংবা তার আত্মীয় স্বজন কিংবা বন্ধুকে রিকোয়েস্ট করে, তারা জাপানি স্কুলের সাথে কাজ করে জিনিসটাকে এগিয়ে নেয়। এটা হচ্ছে একটা প্রসেস। তা আমাদের দেশ থেকে আমরা দেখতে পারি অলমোস্ট মোর দ্যান 90%ই এই রুটটাকে ইউজ করে। তার মানে স্টুডেন্টরা একটা এজেন্সিতে যায়, তাদের সাহায্য নিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে জাপানে আসে। তো এইটাকে যদি আমি আরেকটু ব্রেকডাউন করি স্টেপ হিসাবে, সেই স্টেপটা কেমন হতে পারে সেটা একটু দেখি চলেন। প্রথমে স্টুডেন্টটা বাংলাদেশে আপনার একটা এজেন্সির সাথে আলাপ করলো। এই এজেন্সিটা, এদের জাপানিজ কাউন্টার পার্ট আছে, জাপানে এদের প্রতিষ্ঠান আছে, তারা করে কি তখন জাপানি স্কুলের সাথে আলোচনা শুরু করে যে এরকম একজন স্টুডেন্ট আছে, তার বায়োডাটা এরকম, তার এডুকেশন এরকম, বয়স এরকম, তোমরা তাকে নিবা কি না। তখন জাপানি স্কুল করে কি, বলে যে ঠিক আছে আমরা তার সাথে একটা ইন্টারভিউ করতে চাই। তখন আপনার এজেন্সি এবং এই জাপানি স্কুল মিলে আয়োজন করে একটা ইন্টারভিউয়ের আয়োজন করবে। আমরা যেটাকে অনলাইন ইন্টারভিউ কিংবা স্কাইপ ইন্টারভিউ যেটাই বলেন, এরকম একটা ইন্টারভিউ আয়োজন করবে। তারপরে এই ইন্টারভিউটাতে যখন আপনি টিকে যাবেন, তখন আপনার এই জাপানি স্কুলটা বাংলাদেশি এই এজেন্সিটাকে জানাবে যে ঠিক আছে আমরা তাকে নিব, এখন তুমি তার কাগজপাতি জোগাড় করা শুরু করো। তখন এই বাংলাদেশি এজেন্সিটা আপনার থেকে আপনার পাসপোর্ট, আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, এনআইডি, আপনার হ্যানত্যান যে যাবতীয় কাগজপাতিগুলো লাগে সেগুলো আপনার থেকে নিয়ে আপনার এই জাপানি স্কুলে তারা পাঠিয়ে দিবে। তখন এই জাপানি স্কুল কি করবে, আপনার পক্ষ হয়ে জাপানিজ ইমিগ্রেশনের কাছে সিওইর জন্য অ্যাপ্লিকেশন করবে। তারপর জাপানি স্কুল এবং ইমিগ্রেশনের মধ্যে ধরেন কিছুটা কাজ আদান প্রদান হবে। তারপরে জাপানিজ ইমিগ্রেশন সিওইটা রেডি হয়ে গেলে আপনার এই জাপানি স্কুলের ঠিকানায় আবার পাঠিয়ে দেবে। তখন জাপানি স্কুলটা করবে কি, সিওইটাকে বাংলাদেশে এজেন্সির কাছে পাঠিয়ে দিবে এবং বাংলাদেশের এজেন্সি আপনার সাথে যোগাযোগ করবে যে তোমার সিওইটা হয়ে গেছে, তুমি এখন জাপানে বাংলাদেশের থেকে তোমার ভিসার জন্য অ্যাপ্লাই করো। তো মাঝখানে যেটা হবে আপনার, আমি তো একটু কুইক গেলাম, মাঝখানে হচ্ছে কিন্তু আপনি এজেন্সির কাছ থেকে হয়তো বা ভাষা শিখবেন, N5 N4 পরীক্ষা দিবেন, এইভাবে আপনি আস্তে আস্তে রেডি হবেন। তারপরে আপনি যখন এখানে সিওইটা পেয়ে যাবেন, তখন আপনার নেক্সট কাজ হলো আপনি ভিএফএসের মাধ্যমে জাপানিজ যে অ্যাম্বাসি আছে, বাংলাদেশে যে জাপানিজ অ্যাম্বাসি আছে তার কাছে ভিসার অ্যাপ্লাই করা ভিএফএসের মাধ্যমে। তারপরে আপনার ভিসাটা হয়ে গেলে আপনি প্লেনে করে জাপানে চলে আসলেন। আসার পরে আপনি জাপানি স্কুলে যে স্কুলটাতে ভর্তি হইলেন, আপনি এইখানে পড়াশোনা শুরু করবেন। তারপরে যেটা হয় যে জাপানে আপনার পড়াশোনার পরে
ল্যাঙ্গুয়েজ স্কুলে 1.5-2 বছর পড়াশোনার পরে কেউ যায় ভোকেশনাল স্কুলে, কেউ যায় ইউনিভার্সিটিতে, তারপরে জবে ঢুকে, তারপরে আপনার পিআর পাওয়া, সিটিজেনশিপ পাওয়া, এইভাবে আপনার লাইফটা আগাতে থাকে। তো আমরা এই সম্পর্কে যেহেতু সামনে একটু ডিটেল আলোচনা করব, সেই জন্য এই রাইট পার্টটা সম্পর্কে আমরা আর এতটা এই স্লাইডে আলাপ করব না। এখন আমরা আলোচনা করব যে একজন ভোকেশনাল স্কুলে বাংলাদেশ থেকে কীভাবে আসে। প্রথমেই বলে নেই, বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভোকেশনাল স্কুলে আসে এরকম কেসের সংখ্যা খুব কম, কারণ ভোকেশনাল স্কুলগুলো পুরোপুরি জাপানিজে পড়ায় এবং প্রায় N2 লেভেলের JLPT লেভেল লাগে, সুতরাং এটা অলমোস্ট ইম্পসিবল। তারপরে বলি, একবার যে নাই তা না, 2-4টা কেস আছে। সেই ক্ষেত্রে ওই একইভাবে স্টুডেন্টরা হয়তো একটা এজেন্সির সাথে আলাপ করে কিংবা রিলেটিভের সাথে আলাপ করে হেল্প নিয়ে এই ভোকেশনাল স্কুলের সাথে আপনার অ্যাটাচ হয় এবং এখানে পড়তে আসে। এই ক্ষেত্রেও আপনার ফ্লোটা একই রকম হবে। আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলে যেটা দেখে আসলাম, আপনার বাংলাদেশে এজেন্টটা ভোকেশনাল স্কুলের সাথে যোগাযোগ করার পরে, আপনার ইন্টারভিউ হওয়ার পরে, কাগজপাতি জমা দেওয়ার পরে এই ভোকেশনাল স্কুলটা ইমিগ্রেশনে সিওর জন্য অ্যাপ্লাই করে। সিওই রেডি হয়ে গেলে ভোকেশনাল স্কুলটা বাংলাদেশ এজেন্সির কাছে পাঠিয়ে দেয়, তারপরে বাংলাদেশ এজেন্সি আপনাকে আবার ফেরত দেয় সিওইটা, তারপরে আপনি এমবেসির মাধ্যমে অ্যাপ্লাই করে জাপানে চলে এসে পড়াশোনা শুরু করে দেন। তো অনেকে ভোকেশনাল স্কুল শেষ করে আপনার ওইভাবে স্ট্রেট কোম্পানিতে জয়েন করে, আবার কেউ ইউনিভার্সিটিতে যায়। এটা কেস বাই কেস, এটা আমরা অত ডিটেল আর এখানে যাব না। এখন আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে ইউনিভার্সিটিতে কিভাবে আসে। ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পিএইচডি, পোস্টডক অনেক ধরনের পড়াশোনার আপনার ওয়েই আছে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এই ক্ষেত্রে মোটামুটি 4টা ওয়ে আছে আমার দেখা মতে। এই 4টা ওয়ে হলো, সেটা আমরা কি কি যদি আমরা এখন দেখি। ফার্স্ট হচ্ছে আপনি একটা এজেন্সির মাধ্যমে আসতে পারেন। তারপরে হচ্ছে আপনাকে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধুবান্ধব হেল্প করতে পারে। তারপরে আপনি একটা স্কলারশিপ নিয়ে আসতে পারেন, মিক্সড স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ কিংবা প্রাইভেট স্কলারশিপ নিয়ে আসতে পারেন। তারপরে হইতে পারে যে আপনি প্রাইভেটভাবে ডাইরেক্টলি ইউনিভার্সিটির প্রফেসরের কাছে মেল পাঠিয়ে বিভিন্নভাবে যোগাযোগ করে আপনি ইউনিভার্সিটিতে আসতে পারেন। তো এইখানে আপনার জিনিসটা যে আপনি কিভাবে এই প্রসেসটা ইউজ করবেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, ঠিক আছে। এবং এইখানে আমি যেটা দেখি যে এজেন্সিরা আপনার এখানে একটা বড় ফ্যাক্টর, বড় ভূমিকা রাখে, এবং রিলেটিভসরাও অনেক ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এবং যাদের রেজাল্ট খুবই ভালো, আপনি ধরেন বাংলাদেশে আপনার সেরা ছাত্র, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিক্সড স্কলারশিপ নিয়ে আসতে পারেন। আপনার IELTS এর স্কোর দেখা যাচ্ছে অনেক ভালো, আপনার একাডেমিক অনেক ভালো, সেই ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সিলেকশন এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি পায় না, 15-20 জন হয়তো বা প্রতি বছর, মানে একেবারে সেরা স্টুডেন্টগুলো এখানে আসতে পারে। আর আরেকটা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় সেটা হলো যে আপনি বিভিন্ন ইউনিভার্সিটির টিচারদের ইনফরমেশন খুঁজে বের করে তাদের মেল করে তাদের কনভিন্স করে যে আমি তোমার ওখানে পড়তে চাই, এই কারণে পড়তে চাই, ওইটা আমার ভালো লাগে, তুমি আমাকে নিবা কিনা। তো এই টিচার কিংবা প্রফেসর যদি রাজি হয় তখন কিন্তু আপনি এইখানে আসতে পারেন। তো চলেন আমরা এখন দেখি যে এইখানে তাদের ক্ষেত্রে ফ্লো এবং প্রসেসটা কেমন হবে। এইটাও একই রকম, আপনার জাপানিজ আপনার স্কুল কিংবা আপনার এজেন্সি যেটাই বলেন, তারা ইউনিভার্সিটির সাথে আলাপ করে কিংবা আপনার রিলেটিভ আলাপ করে। তারপরে আপনার ইউনিভার্সিটি আপনার জন্য এইখানে ইমিগ্রেশনে সিওইর অ্যাপ্লাই করে। সিওই হয়ে গেলে ইউনিভার্সিটি আবার আপনাকে জাপানিজ স্কুল কিংবা এজেন্সি যেটা বাংলাদেশে আছে তাদেরকে ফেরত দেয়। তারপরে আপনি ভিসা অ্যাপ্লাই করেন, প্লেনে করে জাপানে ইউনিভার্সিটিতে পড়তে চলে আসেন। তারপরে পড়া শেষে আপনি একটা কোম্পানিতে জয়েন করেন এবং তারপরে পিআর, সিটিজেনশিপ এইগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করে আপনি একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যান। তো এইটা গেল আমাদের এই 3টা ওভারঅল আপনার ফ্লোটা কেমন হয়। আমি কিন্তু আপনাদের এই 3টার ক্ষেত্রে ওভারঅল ফ্লোটা খালি বললাম। তো এখন আমি আপনাদের একটু স্ট্র্যাটেজিক্যালি বলতে চাই যে আপনাদের কিভাবে আগাইলে আপনাদের জন্য সুবিধা হবে।
তে আপনার তো উদ্দেশ্য হইল লাস্টে আপনি পড়াশোনা শেষে একটা কোম্পানিতে জবে ঢুকবেন, তারপরে লাস্টে আপনি একটা পিআর নেবেন, পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন, কিংবা আপনি জাপানের সিটিজেনশিপ নেবে। আপনার কিন্তু লাস্টের গোলটা কিন্তু এইখানে। এখন আপনি সেই গোলটা পূরণ করার জন্য কেউ আসতেছে প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে, কেউ আসতেছে ভোকেশনাল স্কুলে, কেউ আসতেছে ইউনিভার্সিটিতে। বাট এন্ড অফ দ্য ডে আপনার টার্গেট কিন্তু এইখানে। এখন এইখানে পৌঁছানোর জন্য আমাদের কি করা উচিত সেইটা এখন আপনাদেরকে আমি একটু টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করব। তো এইখানে আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে ধরেন আপনাদের এক একজনের তো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এক একটা হবে, ঠিক না? সুতরাং আমি তো খুব শক্ত করে বলতে পারবো না যে কার কোনটা। তো এই জন্য আমি বলতেছি যে আপনাদের ধরে নিলাম আপনার একজন মাস্টার্স পাস, দ্বিতীয় পার্সনটা ব্যাচেলার ডিগ্রি, তারপরে ডিগ্রি পাস, তারপরে এইচএসসি কমপ্লিট। এই চারটা ধরলাম আমাদের সিনারিও আছে, চারটা ইউজ কেস আছে। এখন এই চারজন মানুষ কিভাবে এইখানে জবে ঢুকতে পারে। তো প্রথমে এখানে আমি বলি প্যাটার্ন ওয়ান। প্যাটার্ন ওয়ানের মধ্যে আমি দেখাচ্ছি যে ধরেন আপনি মাস্টার্স পাস করা আছেন, তাহলে তো আপনার জাপানে আবার মাস্টার্স করার দরকার নাই, আপনি করলেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিংবা আপনার ব্যাচেলার ডিগ্রি করা আছে কিংবা ডিগ্রি করা আছে। আপনার যদি টোটাল এডুকেশন 14 থেকে 15 বছর হয়ে থাকে, আপনার 1, 2, 3 এই 3 ক্যাটাগরির মানুষজন, তাহলে কিন্তু জাপানে এসে যে আপনাকে মাস্টার্স কিংবা ভোকেশনাল স্কুল সেম্বনগাক্কুতে যাইতেই হবে এটা কিন্তু মাস্ট না। তো এই ক্ষেত্রে প্যাটার্ন ওয়ান যেটা হইতে পারে, আপনি এইখানে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স স্কুলে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনি জাপানিজ শিখবেন, খুব ভালো করে শিখবেন। দেশ থেকে তো আমি বলে আসতেছি N4 তো মাস্ট কমপ্লিট করবেন, N3 পড়াশোনা শুরু করে দিবেন, পারলে কমপ্লিট করবেন। আর এইখানে এসে আপনি তখন ভালো করে জাপানিজ শিখে আপনি ডাইরেক্ট জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আপনি জবে ঢুকে যাবেন। এটা একটা ওয়ে। আমাদের সেকেন্ড প্যাটার্নটা কেমন হতে পারে? সেকেন্ড প্যাটার্নটা হইতে পারে যে আপনি জাপানি স্কুলে প্রথমে 2 বছর পড়বেন, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে হইতে পারে? আপনার যারা এইচএসসি পাস করে আসছেন তাদের তো এখনও ডিগ্রি কিংবা ব্যাচেলার ডিগ্রি কোন কিছুই নেই, ঠিক না? সুতরাং আপনি ডাইরেক্ট ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি প্রথমে 2 বছর ল্যাঙ্গুয়েজ শিখলেন, জাপানিজ তো পড়লেনই N2 পর্যন্ত, তারপরে একটা ভোকেশনাল স্কুলে আর 2 বছর পড়লেন, পড়ার পরে আপনি এখানে একটা কোম্পানিতে জবে ঢুকে গেলেন। আমাদের প্যাটার্ন 3 কোনটা হতে পারে? আমাদের প্যাটার্ন 3 হতে পারে আপনি প্রথমে জাপানি স্কুলে পড়লেন, জাপানি স্কুলে পড়ার পরে তারপরে আপনি ইউনিভার্সিটিতে হয়তো অনার্স পড়তে পারেন, মাস্টার্স পড়তে পারেন। এই জন্য আমি 1 থেকে 6 বছর দিয়ে রেখেছি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তারপরে আপনি একটা জবে ঢুকে গেলেন। তো আমি এইখানে বারবার ল্যাঙ্গুয়েজ স্কুলটা কী জন্য নিয়ে আসতেছি আপনি দেখেন, অনেকে কিন্তু ডাইরেক্ট ইউনিভার্সিটিতে আসবে, অনেকে ডাইরেক্ট সেনমনগাক্কুতে আসবে। কিন্তু আমি আপনাদের যে জিনিসটা সবসময় রিকমেন্ড করি, জাপানে টিকতে গেলে আপনার জাপানিজ বেস দরকার। আর সেই বেসটা হবে আপনার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে। আপনি যখন 2 বছর এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনি যখন পার্ট টাইম কাজ করবেন সারা রাত ধরে, আপনি লাইফে ধাক্কা খাইতে খাইতে এই 2 বছরে কিন্তু আপনি একটা সোনাতে পরিণত হবেন, আপনি সোনায় পরিণত হয়ে যাবেন, যেটা কিনা আপনি ডাইরেক্ট একটা ইউনিভার্সিটিতে আসলে হতে পারবেন না, আবার একটা সেনমনগাক্কুতে আসলে হতে পারবেন না। এই জন্য আমি যাদের সবাইকে বলি যে আপনার যদি সামর্থ্য থাকে এবং আপনি যদি ইয়াং হন, আপনি 25-26 বছর পর্যন্ত আপনি এই রুটটা ইউজ করতে পারেন। আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন, হইতে পারে যে আপনি মাস্টার্স কমপ্লিট করছেন বাংলাদেশে, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি ব্যাচেলার কমপ্লিট করছেন, এটা কোনো ফ্যাক্টর না। আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন, ল্যাঙ্গুয়েজটা শিখেন। মাস্টার্স এবং ব্যাচেলারদের ক্ষেত্রে আমি যেটা বললাম, আপনি তো আর জাপানে পড়ার দরকার না ইউনিভার্সিটি কিংবা ভোকেশনালে। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করে আয়ত্ত করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট জবে চলে যেতে পারবেন। তো চলেন এবার আমরা তারপরে দেখি যে এখানে স্টুডেন্টরা কিভাবে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে। তো আমরা প্যাটার্ন 1-এ দেখলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতেন, ধরেন আপনি মাস্টার্স পড়েন কিংবা অনার্স কমপ্লিট, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট ইয়ারের শেষের দিক থেকে জব খোঁজা শুরু করে দেবেন। আপনি জব খোঁজা শুরু করে দিবেন এবং সেই ক্ষেত্রে যেটা হবে,
আপনি যখন এই একটা কোম্পানিতে আপনি জব অফার পাবেন, তখন কিন্তু আপনার বাংলাদেশে আর কোনো কাজ নাই, কারণ আপনি অলরেডি জাপানে আছেন। এই কোম্পানিটা জব অফার দেওয়ার পরে আপনার সাথে এই কোম্পানির কাজ হবে, এবং হয় আপনি কিংবা এই অফিসটা আপনার জন্য ইমিগ্রেশনে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জের রিকোয়েস্ট করবে। তো এই ক্ষেত্রে আপনার যেটা ভিসা হবে, হয়তো বা ইঞ্জিনিয়ার, আপনার ফিল্ডের উপরে নির্ভর করবে, স্পেশালিটিস্ট ইন হিউম্যানিটিস অর ইন্টারন্যাশনাল সার্ভিস। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার, আমি যেটা দেখি এইটা হয়ে থাকে, স্পেশালিটিস ইন হিউম্যানিটিস কিংবা ইঞ্জিনিয়ার কিংবা ইন্টারন্যাশনাল সার্ভিস। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশের সাথে কোনো কাজ নাই, কারণ আপনি অলরেডি জাপানে আছেন। আপনার যেটা করতে হবে, আপনার বর্তমানে ভিসা স্ট্যাটাস হচ্ছে স্টুডেন্ট, সেই বর্তমানের স্টুডেন্ট ভিসা থেকে আপনি এই ওয়ার্কিং ভিসাতে খালি ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে নেবেন ইমিগ্রেশন থেকে, তারপরে আপনি কোম্পানিতে ঢুকে কাজ করা শুরু করে দেবেন। তো এই প্রসেসটা পুরোটাই সব ক্ষেত্রেই একই, প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3। আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ট্রাই করেন, ভোকেশনাল স্কুল থেকে ট্রাই করেন, আর ইউনিভার্সিটি থেকে ট্রাই করেন, প্রসেসটা এক, এবং আপনারা সাধারণত এই ভিসাটা পাবেন। এবং এই ভিসাটা, আমি যেটা সবসময় বলি, এই ভিসাটা কিন্তু খুব সম্মানজনক। আমিও যখন 2006 সালে জবে প্রথম ঢুকি হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, আমিও কিন্তু প্রথমে এই স্পেশালিটিস ইন হিউম্যানিটিস এই ভিসাতে চলে আসি। তারপরে ওভার দ্য টাইম আমি যেটা করি, আমি পিআর নেই, পাসপোর্ট নেই, এখন আমার তো আর এগুলার দরকার নাই, ঠিক আছে, আমি জাপানিজ সিটিজেন, আমার আর এখন এগুলার কোনো কিছুরই দরকার নেই। এখন আমি এই স্লাইডটাতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনার পলিসিটা, আপনার স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, আপনার প্ল্যানটা কী হওয়া উচিত। কারণ প্ল্যান না থাকলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার অ্যাপ্রোচটা হবে এরকম, আপনি বাংলাদেশ ত্যাগ করার আগেই, জাপানের উদ্দেশ্যে ত্যাগ করার আগেই আপনি N5 N4 মাস্ট কমপ্লিট করবেন, এবং আপনি সম্ভব হলে যে LPT N3 কমপ্লিট করবেন, এবং ইংলিশ কনভারসেশন লেভেলটাও আগায় নেবেন। তো এইখানে আপনার মাস্টার্স কমপ্লিট, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট, HSC কমপ্লিট, এই 4 শ্রেণীর মানুষজন এখানে আছে। তা আপনি জাপানে আসার পরে প্রথম যেটা করবেন, আপনার এটা আমি ধরে নিয়েছি ল্যাঙ্গুয়েজ স্কুলের একটা অবস্থা। আপনি N5 কমপ্লিট, N4 কমপ্লিট করে যখন জাপানি স্কুলে আসবেন, আপনি কিন্তু এখানে এসে একই পড়াই পড়বেন, কারণ আপনাকে শুরু করবে N5 থেকে, N4 থেকে। তখন আপনি যেটা করবেন, তার মানে যে আপনি কিন্তু স্কুলে আর আপনাকে অত মনোযোগ দিতে হচ্ছে না, আপনি যেটা পড়ে আসছেন সেটাই কিন্তু ওরা পড়াচ্ছে, আবার আপনার একবার রিভাইজ হয়ে যাচ্ছে, ঝালাই হয়ে যাচ্ছে, এবং বাসায় যেয়ে কিন্তু আপনাকে আর পড়তে হবে না, কারণ আপনি অলরেডি পড়ে আসছেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি বাসায় ফেরার পরে আপনি N2 কিংবা N1 এর প্রিপারেশন শুরু করে দিবেন। এই 2 বছরের মধ্যে আপনি স্কুল থেকে ফিরে আসলেন, পার্ট টাইম কাজ থেকে ফিরে আসলেন, তখন তো আপনাকে আর N5 N4 পড়ার দরকার নাই, তখন আপনি N3 পড়েন, N2 পড়েন, সম্ভব হলে N1 পড়েন। এইভাবে আপনি এই 2 বছরে আপনার লেভেলটা আগায় নেবেন। এবং যারা আপনার ভোকেশনাল স্কুলে যাবে তারপরে আরও 2 বছর, সেই ক্ষেত্রে আপনি আরও 2 বছর সময় পাবেন এখানে N2 N1 কমপ্লিট করার জন্য। যারা আপনার যারা অনার্স করতে যাবে ইউনিভার্সিটিতে, তারা আরেকটু বেশি সময় পাবে, তারা এই সময়ের মধ্যে N2 কিংবা N1 কমপ্লিট করবে। যারা মাস্টার্স পর্যন্ত যাবে তারা কিন্তু আরও সময় পাবে। তা আমি এইখানে যেটা বুঝতে চাচ্ছি, যাদের অলরেডি মাস্টার্স কিংবা ব্যাচেলার ডিগ্রি আছে, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বছর পরে সরাসরি কোম্পানিতে জব করতে চায়, তাদের কিন্তু অনেক কুইক ডিসিশন নিতে হবে এবং অনেক কুইক কাজটা করে ফেলতে হবে। এবং আমার ধারণা, আপনি যদি N4 বাংলাদেশে কমপ্লিট করে আসেন, আপনি 1 বছরের মধ্যে N2 পর্যন্ত যাইতে পারবেন, আপনি 2 বছর লাগবেই না। আপনি প্রথম 1 বছরের মধ্যে N2 কমপ্লিট করে ফেলেন, তারপরে দ্বিতীয় বছরের শুরু থেকে আপনি জব অ্যাপ্লাই করতে থাকেন, এবং N2 যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারবো আপনি জাপানে ভালো একটা কোম্পানিতে জব পাবেন। তাই আপনার অ্যাপ্রোচটা হইতে হবে এই টাইপের, এবং এইখানের মাধ্যমে আমি যেটা আপনাদের বুঝাতে চাইলাম, এই ধরনের একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, আপনার একটা প্ল্যান মাথাতে থাকতে হবে এবং আপনাকে সেইভাবে আগাতে হবে। তো এখন আমি এইখানে আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আপনি কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন দেশে এত। এখানে আমি কয়েকটা জিনিস বলি আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য। কয়েকদিন আগে
একটা ছোট ভাইয়ের সাথে আমার কথা হইলো বিকালবেলা। ও জাপানে সাইতামাতে আসছে, ঠিক আছে, সাইতামাতে আসছে। ও বাংলাদেশ থেকে N3 কমপ্লিট করে আসছে। বাংলাদেশ থেকে N3 কমপ্লিট করে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে সে স্টুডেন্ট হয়ে আসছে। তো ওর সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, ও প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু ও যেহেতু N3 কমপ্লিট করে আসছে, ও কিছুই আর পড়তে হয় না, ও নামমাত্র যায়। কারণ আপনার তো ভিসার একটা দরকার, ঠিক না? আপনি ভিসা ছাড়া তো আর জাপানে আসতে পারবেন না। তার মানে এই ছোটো ভাইটা খালি স্কুলে ভর্তি হয়েছে একটা ভিসার জন্য। দারুণ পলিসি কিন্তু। এবং সে যেটা করতেছে, সে এখন N2 এর পড়া করতেছে এবং N1 এর পড়া করতেছে রাতে। কারণ তার তো স্কুলের জন্য আর পড়তে হয় না বাড়িতে ফিরে, সে সবই জানে। এবং যেটা সবচেয়ে ভালো হয়েছে তার জন্য সেটা বলি, আপনার এই ছোট ভাইটা তারপরে কি হইল, সে যখন এই জাপানি স্কুলে আসলো, ঠিক আছে, আসার 7 দিনের মধ্যে এই স্কুলের যে প্রিন্সিপাল টিচার, হেড টিচার, সে তাকে তার জাপানিজ লেভেল দেখে সে তাকে এই কনভিনিয়েন্স স্টোরে 7 দিনের মধ্যে পরিচয় করাই দিল কাজে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা অনেকেই বলেন জাপানে জব নাই, জব নাই, জব নাই, পার্ট টাইম জব নাই। তো ভাই, ভাষা না জানলে তো এটা সম্ভব না। আপনি এই সিচুয়েশনটা খেয়াল করেন যে তাকে তার হেড টিচাররা কিন্তু সাধারণত এই কাজটা করতে চায় না, ঠিক আছে? এবং আপনি এইভাবে চিন্তা করেন, এই যে কনভিনিয়েন্স স্টোর কিংবা রেস্টুরেন্ট কিংবা অন্য যারা জব লোক খুঁজতেছে, তারা কিন্তু আপনার শত্রু না, তাদের লোক দরকার। তারা নিচ্ছে না কি জন্য? কারণ আপনি জাপানিজ জানেন না। তারা কিন্তু আপনার শত্রু না, আপনাকে চেনেও না, কিচ্ছু না। তার মানে আপনি যদি জাপানিজটা ভালো জানেন, সেই ক্ষেত্রে আপনি খালি দেখেন কত বড় সম্মানিত হয়েছে ছোটো ভাইটা। এই স্কুলের প্রিন্সিপাল টিচার তাকে সরাসরি এখানে জব পরিচয় করে দিছে। এবং সে আসার 7 দিনের মাথা থেকে, কারণ আসার পরে তো 2-3 দিন আপনার এইটা ওইটা কাজ করতে হয় সিটি অফিসে যায়, সে 7 দিনের মাথা থেকে সে এখানে কাজ করতেছে এবং তার কোনো ধরনের কোনো সমস্যাই নেই। এবং তার সাথে আমি আলাপ করলাম, সে আমাকে বলতেছে যে ভাই, আমি এখন N2 কমপ্লিট করব, আমি 9 মাসের মধ্যে আমার টার্গেট, আমি N1 কমপ্লিট করে ফেলব। তো এই ভাইটার মতো হন আপনারা, এই ভাইটার মতো হন। আপনি এইভাবে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আগায় যান। এবং লাস্টে আমি আপনাদের একটা বড় মেসেজ দিতে চাই আবারও, কারণ আরেকটু আগে যেটা বলে আসলাম, সবার মধ্যে একটা আপনার আক্ষেপ, জাপানে জব নাই, জব পাইতে কষ্ট হয়, পার্ট টাইম জব নাই। এটা পুরাপুরি ভুল, পুরাপুরি ভুল। জাপানে জব আছে। এখন এখানে আপনাদের আমি যেটা বলতে চাই, আপনি যদি জাপানে পার্ট টাইম জবের বর্তমান, অতীত, ভবিষ্যৎ এগুলো যদি দেখতে চান, এখানে আমি যেটা খুব ক্লিয়ারলি আপনাদের বলতে চাই, যারা জাপানিজ ভাষা ভালো জানে না, অতীতেও তাদের জাপানে পার্ট টাইম জব ছিল না। এবং বর্তমানে যখন আমি আসব, যারা জাপানিজ ভাষা ভালো জানে না, বর্তমানেও তাদের পার্ট টাইম জব নাই। এবং ভবিষ্যতেও যারা জাপানিজ ভাষা ভালো জানবে না, তাদের জন্য পার্ট টাইম জব থাকবে না। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র জাপানিজ ভাষার দক্ষতা আপনাকে আপনার জাপান জীবনকে সহজ এবং সুন্দরময় করতে পারে। এই ছাড়া আপনার আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। এখন আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম জাপানিজ ভাষা দিয়ে আপনারা কীভাবে আগাতে পারেন। সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। আমার পক্ষ থেকে একটা বড় ভাই হিসাবে যতটা বলার আমি বললাম, উদাহরণ দিয়ে বুঝাইলাম, একটা একটা করে বুঝালাম, বাকি সিদ্ধান্ত আপনার হাতে। আবারও বলবো, খালি N5 দিয়ে জাপানে এসে আপনি কিন্তু জব পাবেন না, বিপদে পড়ে যাবেন। অ্যাটলিস্ট N4 কমপ্লিট করে আসেন, তাতে আপনার জীবনটা এবং আপনার লাইফটা অনেক সুন্দর হবে জাপানে। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।
থ্যাংক ইউ।